নমস্কার। আমরা আজকে চায়ের আড্ডাতে পেয়ে গেছি বিখ্যাত ব্যক্তিত্ব ডক্টর মদনচন্দ্র করণ বিদ্যালঙ্কার। তিনি শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক, সাহিত্যিক, কবি, আরও অনেক কিছু। তো ওনার কাছে, এই বিশিষ্ট মানুষের কাছে আমাদের চ্যানেল থেকে একটাই প্রশ্ন, যে বর্তমান রাজনৈতিক বিশৃঙ্খলা সম্পর্কে একটু আলোকপাত করতে চাইছি। উনি কি বলছেন? অনুপবাবু, আপনাকে ধন্যবাদ এই চায়ের আড্ডাতে এত সুন্দর একটা প্রশ্ন তুলবার জন্যে। আপনি বর্ষিয়ান জার্নালিস্ট, আপনার কাছ থেকে এটা আশা করছি আপনি অনেক ভেবে চিনতে বলেছেন। আপনি বলেছেন রাজনৈতিক বিশৃঙ্খলা শব্দটা আপনি ব্যবহার করেছেন। এটার দুটো দিক আমি দেখতে চাচ্ছি। একটা হচ্ছে বিদেশ নীতির ভ্রান্ত নীতির জন্য একটা, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ ভ্রান্ত নীতির জন্য একটা। বিদেশ নীতির পক্ষে একটা কথা বলছি, যে এতদিন কিন্তু সরাসরি আমেরিকা এবং রাশিয়া দুজনই আমাদের কাছে মিত্র ছিল। রাশিয়া চিরকাল AA+ গ্রেডের মিত্র, সরাসরি আমাদেরকে বিভিন্নভাবে রাশিয়া সাহায্য করে আসছেন, কিন্তু আমেরিকা কখনো সরাসরি বিশ্বাসঘাতকতা করেননি। একমাত্র বাংলাদেশ সৃষ্টির সময়ে 7ম নৌবহরের একটি নৌবহর আমেরিকা পাঠিয়েছিল বটে, সেটা কিন্তু পাকিস্তানকে বিকৃত। সরাসরি মার্কিন ফৌজ যুদ্ধে অংশগ্রহণ করেনি। স্বাধীনতার প্রায় 75-77 বছর পরে পৃথিবীর মানচিত্রের সামনে আমেরিকা ভারতের প্রতিস্পর্ধী নীতি নিয়ে হাজির হয়েছে। 100% শুল্ক চাপানো, কখনো 25%, কখনো 50%, কখনো 100% শুল্ক চাপানো, ইউরোপীয় ইউনিয়নকে ভারতের বিরুদ্ধে নীতি নির্ধারণ করতে অনুরোধ করা, রাশিয়ার পাশ থেকে সরে যাওয়া, রাশিয়ার কাছ থেকে তেল না কিনতে মদদ দেওয়া, সব দিক থেকে আমেরিকা কিন্তু প্রকাশ্যভাবে ভারতের বিরোধিতা করছে। এবং আমেরিকা যেই বিরোধিতা করছে, সঙ্গে সঙ্গে আমাদের মধ্যপ্রাচ্যের কিছু শত্রু এবং দক্ষিণ এশিয়ার কিছু শত্রু এবং মিত্র বেশি শত্রু, তারা উঠে পড়ে লেগেছে ভারতবর্ষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। এখনকার AI এর মদতে নতুন করে ফেক ভিডিও তৈরি করে তারা মার্কেটে ছাড়ছে। তাই দেশে একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে। পাশাপাশি কেন্দ্র সরকারেরও কিছু ভ্রান্ত নীতি ছিল, যেমন তারা অভিন্ন নাগরিকতা তৈরি করতে পারেনি, এখনও অভিন্ন ইলেকশন সিস্টেম করতে পারেননি। 1 নেশন 1 স্টেট 1 ইলেকটোরাল ফোরাম, এই নীতি তারা এখনও পর্যন্ত করতে পারেনি। গড়িমসি 75 বছর ধরে করছে। ওয়াইফ মারা যাওয়ার পর ওখান থেকে চলে আসলেন, সেই বিষয়ে একটু যদি আলোকপাত করেন। আমি প্রথম জীবনে যখন তরুণ ছিলাম, স্বপ্ন দেখেছিলাম যে দেশের সেবা করার জন্য সৎ মানুষদের দরকার। আমি একজন শিক্ষক হিসেবে দেশের উন্নয়নকল্পে কোনো একটি বিশেষ দলের মনোনীত প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলাম এবং দেশ সেবার কাজে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার স্ত্রীর ক্যান্সারে হঠাৎ মৃত্যু, দীর্ঘদিন তিনি ক্যান্সার রোগী ছিলেন, মৃত্যু। তারপর আমার অসহায় ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ দেখতে দেখতে আমি একবারে অন্তর্মুখীন হয়ে যাই। শুধু গৃহকর্ম এবং চাকুরি ছাড়া, প্রফেসারি ছাড়া আর কোনো কাজের দিকে তেমন আমি সময় দিতে পারিনি। তবে আগামীতে যদি কখনো, এখন আমার ছেলে বড় হয়েছে, মেয়েও অনেকটা বড় হয়ে গেছে, আগামী দিনে যদি কোনো ভালো দল থেকে ভালো জায়গায়, ভালো পদে মনোনীত হতে পারি, তাহলে নিঃসন্দেহে দেশ সেবার কাজে আবার ব্রতী হব। চেষ্টা করব একটা আদর্শ স্থাপনের। কারণ আমার কোনো নিড বা চাহিদা নেই, কারণ আমি একটি ভালো চাকরি করি, অধ্যাপনা। অনুপ কুমার বর্ধনকে আমার বিনম্র শ্রদ্ধা, ক্যামেরার সঞ্চালক মৌসুমী বর্ধনকে এমন একটা সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্যে। আর আপনাকে আরও আমি সাধুবাদ জানাই যে আমার মতো একজন মানুষকে
আপনারা আমন্ত্রণ দিয়েছিলেন। বিজয়া দশমীর পরবর্তী সময়ে আপনাদের এই আমন্ত্রণটা আমি খুব উপভোগ করলাম। আশা করি ভবিষ্যতে আপনারা যদি আবার আমাকে আমন্ত্রণ জানান, আমি একান্ত নিরুপায় না হলে 99% ক্ষেত্রে আমি আসবার চেষ্টা করব। কারণ আপনারা অত্যন্ত ভালো সাংবাদিকতা করেন। ইয়োলো জার্নালিজম বা বুর্জোয়ার জটিল সাংবাদিকতা, ব্যবসায়ী সাংবাদিকতা আপনারা করেন না। ইয়োলো জার্নালিজম না করে আপনারা একটা ট্রু জার্নালিজম করেন। এটার জন্য আপনাদের প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা অক্ষুণ্ণ ছিল, আছে, থাকবে। নমস্কার।